নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে প্রায় ১০০ বিশ্ব নেতার সাক্ষাৎ, নির্বাচনে সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবাসীদের অনুষ্ঠানে দেশ পুনর্গঠনে অংশ নিতে বাংলাদেশিদের আহ্বান। ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি, পদদলিত হয়ে নারী শিশুসহ ৩৯ জনের প্রাণহানি, আহত প্রায় অর্ধশত। শোক জানালেন অভিনেতা। নিষেধাজ্ঞা পেছানোর শর্তে ইরানের ইউরেনিয়াম চেয়েছিল যুক্তরাষ্ট্র, প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের। জাতিসংঘের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা রাশিয়ার। এবং ইউক্রেন জুড়ে রাতভর শতাধিক ড্রোন হামলা পুতিন বাহিনীর। ক্ষতিগ্রস্ত রেলপথ, সুপারমার্কেট। ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা নেই, জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আগামী নির্বাচনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিভিন্ন দেশের প্রায় ১০০ প্রভাবশালী নেতা। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতার অঙ্গীকার করেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন আজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার আবাসস্থল নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের সুইটে আসেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের প্রায় ১০০ প্রভাবশালী নেতা সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নজিরবিহীন এই বৈঠক ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। ডক্টর ইউনূসের নেতৃত্ব ও আজীবন দারিদ্র্য দূরীকরণ এবং মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও শোষণের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ায় বিশ্ব নেতারা বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সমর্থনের আহ্বান জানান। Going through that reform and then the agenda is for the justice for the people. So those who are perpetrators of this brought to justice and punished. And the third was election. In the first anniversary, we announced that we are coming close to the third phase of election. So we announced the election date, which will be February next year. ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের দিক নির্দেশনা, পরামর্শ, সহযোগিতা ও নৈতিক শক্তির প্রয়োজন। We brought the leaders of the political parties with us, so they can participate together, because usually political party leaders don't talk to each other. So we brought them together, and we keep on introducing them whichever session we are going into. We keep saying that we are the outgoing government, they are the incoming government. They're all here. They are the one who will be running the government. This is the United Bangladesh in United Nations. So this is the picture, because all the leaders were there and I was there within one single frame. একাদশ শতকের খ্যাতনামা পারস্য কবি নিজামী গঞ্জাভির নামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কেন্দ্র এনজিআইসির সহসভাপতি ও লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফেইভারগার নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বসনে হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট এবং বেলজিয়াম, গ্রিস ও বুলগেরিয়ার সাবেক প্রধানমন্ত্রী। ফ্রেন্ডস অব বাংলাদেশ নামে এই অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট, কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৪ জন সাবেক সভাপতি, বিশ্বব্যাংকের সাবেক সহসভাপতি, মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে সরকার বাংলাদেশে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ঘোষণা দেওয়ার পর এবার সেই নির্বাচনকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ তাৎক্ষণিক পরিবর্তন চায় এবং তরুণরা একটি নতুন বাংলাদেশ খুঁজছে। তিনি তরুণদের স্বপ্ন অবশ্যই পূরণ করতে হবে বলে উল্লেখ করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। এক বছর আগে দেশে কি পরিস্থিতিতে কি সরকার গঠন করেছিলেন তা জানান প্রবাসীদের। বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের 21%-রও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করে সরকার প্রধান বলেন, প্রবাসীরা যে যেখানে আছেন দেশের জন্য কাজ করতে হবে। তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে তার সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফর সঙ্গী বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত 39 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিভিকে দলের নেতারা অব্যবস্থাপনার দায় স্বীকার না করে অভিনেতার জনপ্রিয়তাকে কারণ হিসেবে দেখিয়েছেন। এমন ঘটনায় শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয়। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাকা ভিত্রি কাজাগামের প্রচার সভায় হঠাৎ ভিড়ের ঢেউ আছড়ে পড়ে মঞ্চের দিকে। বাতাসের অভাবে অজ্ঞান হয়ে পড়েন অনেকে। পদদলিত হয়ে প্রাণ হারান নারী, পুরুষ ও শিশু মিলিয়ে বেশ কয়েকজন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমতি ছিল 30,000 লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট। ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিড়ের চাপে দম বন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান। বিশাল জনসমাগম সামলাতে হিমশিম খায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় স্বেচ্ছাসেবীরাই মানব শৃঙ্খল গড়ে আহতদের বের করে আনে। হাসপাতালে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ সময় আহতদের পরিদর্শনে আসেন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী MK স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসায় এমন বিপুল ভিড়কে ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। 50টি বেসামরিক নৌযানে আইনজীবী, সংসদ সদস্য এবং গ্রেটা থানবার্গের মতো বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখায় জটিল হচ্ছে ভূমধ্য সাগরের উত্তেজনা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুক্রবার ক্রিট দ্বীপ ছাড়ে, গন্তব্য গাজা উপকূল। এতে আইনজীবী, সংসদ সদস্য, মানবাধিকার কর্মী ও জলবায়ু আন্দোলন কর্মী সহ বহু মানুষ রয়েছেন। প্রায় 500 নটিক্যাল মাইল অতিক্রম করে ইসরায়েলি নিয়ন্ত্রিত জলসীমায় পৌঁছাতে হবে তাদের। আয়োজকরা জানাচ্ছেন, ত্রাণ বোঝাই নৌযান আগামী সপ্তাহের শুরুতে গাজার উপকূলে পৌঁছানোর লক্ষ্য তাদের। তবে যাত্রাপথে নৌযানগুলোকে একাধিকবার ড্রোন ও অজ্ঞাত সামরিক বিমানের উপস্থিতির মুখে পড়তে হয়েছে, যদিও কেউ আহত হননি। এদিকে তিউনিসিয়ার উপকূলে একটি নৌযানে হামলার অভিযোগে এক বিদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষায় ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গ্রিস বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে গ্রিসও। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, কোনোভাবেই গাজার দিকে যাওয়া নৌযানগুলোকে অবরোধ ভাঙতে দেওয়া হবে না। অন্যদিকে ফ্লোটিলার ত্রাণ সামগ্রী সাইপ্রাসে রাখার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়। এরই মধ্যে বিকল্প উপায়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান দিয়েছে ইতালির প্রেসিডেন্ট। নৌযাত্রীদের সতর্ক করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উদ্ধার বা মানবিক সহায়তা ছাড়া ইতালীয় নৌবাহিনী কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না। যারা গাজাগামী মিশনে অটল থাকবে, ঝুঁকি ও দায়ভার ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শর্তে নিষেধাজ্ঞা ৩ মাস পেছানোর প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ইরানের সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে অতিষ্ঠ বাসিন্দারা চান সমঝোতার মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার। একদিকে দেশের অর্থনীতির ভঙ্গুর দশা, অন্যদিকে পরমাণু কর্মসূচি রক্ষা করার প্রয়োজনীয়তা, দুয়ে মিলিয়ে কোন ঠাসা হয়ে পড়েছে ইরান। ক্ষমতার এই লড়াইয়ের প্রভাব রাজনীতির ময়দানের পাশাপাশি পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পর থেকেই তেহরানের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে নাজেহাল দশা তাদের। এ অবস্থায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রশাসনকে সমঝোতার আহ্বান জানান বাসিন্দারা। সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া উচিত। আমরা সমঝোতা চাই, এটি এখন একমাত্র সমাধান। বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ আলোচনা করতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতদের ডেকেছে তেহরান। স্থানীয় গণমাধ্যম জানায়, জাতিসংঘের এই সিদ্ধান্তকে 3টি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বলেন, এই আদেশ নবায়নে জাতিসংঘ সচিবালয়ের কোনো আইনি ভিত্তি নেই। এদিকে স্ন্যাপব্যাক বা পুনরায় নিষেধাজ্ঞা আরোপ কার্যকর হওয়ার আগে ইরানকে আরেকটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মজুত করা ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের শর্তে 3 মাসের জন্য নিষেধাজ্ঞা পেছাতে পারে ইরান। তবে এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, এমন কোনো নিশ্চয়তা নেই যে যুক্তরাষ্ট্র 3 মাস পর নতুন করে নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আবারও কোনো দাবি উত্থাপন করবে না। পেজেশকিয়ান বলেন, এর আগে একই শর্তে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা পেছানোর প্রস্তাব দিয়েছিল ফ্রান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাতিসংঘেও ভারত পাকিস্তান উত্তেজনা, ইসলামাবাদকে সন্ত্রাসবাদের কেন্দ্র আখ্যা জয়শঙ্করের। অপারেশন সিঁদুরে ভারত নয়, জয় হয় পাকিস্তানের, বললেন শাহবাজ শরীফ। রাতভর রুশ ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে শতাধিক শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাতিসংঘের অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ইউরোপের কোনো দেশে হামলার পরিকল্পনা নেই রাশিয়ার, তবে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি কিয়েভকে অন্ধকারে নিমজ্জিত করে তবে রুশ রাজধানীতেও অন্ধকার নেমে আসবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 3 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিদিন চলছে নতুন হামলা ও পাল্টা হামলা। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়া শতাধিক শাহেদ ড্রোন পাঠায়। এর মধ্যে 97টি ভূপাতিত করা হয় দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও মধ্যাঞ্চলে। তবে 17টি স্থানে ড্রোন আঘাত করতে সক্ষম হয়। জাপোরিজ্জিয়ায় একটি সুপারমার্কেট ও আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের খেরসুনেও রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ওডেসায় একটি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হুমকি চাপের নিন্দা করেন। ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় ছড়িয়ে দিচ্ছে। রাশিয়াকে ন্যাটো ও ইউরোপ আক্রমণের পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার কোনো হামলার পরিকল্পনা নেই, তবে যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। আলাস্কায় সাম্প্রতিক শীর্ষ বৈঠকের পর 2 দেশের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান মার্কিন প্রশাসনের মনোভাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধু ইউক্রেন সংকটের বাস্তবসম্মত সমাধানে অবদান রাখতে চায় না, বরং কোনো তাত্ত্বিক মত বা আদর্শের পেছনে না পড়ে বাস্তবসম্মত সহযোগিতা করতে চায়। বিশ্বের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিশেষ দায়িত্ব রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
Однако любая агрессия против моей страны. যদিও ল্যাভরভের এমন দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেন ছাড়া আরও একটি ইউরোপীয় দেশে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। তবে কোন দেশ তা বলেননি তিনি। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেনের রাজধানী কিয়েভ বিদ্যুৎহীন হয়ে পড়ে তবে রুশ রাজধানীতেও অন্ধকার নেমে আসবে। আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আলোচনায় থাকবে $9,000 কোটি অস্ত্র চুক্তি, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার পরবর্তী হামলার শিকার হতে পারে এমন আশঙ্কায় জার্মানির বন্দরনগরী হামবুর্গে চলছে রেড স্টর্ম ব্র্যাভো শিরোনামে অত্যাধুনিক সামরিক মহড়া। এ সময় ড্রোন দিয়েই শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা সহ যুদ্ধক্ষেত্রে অত্যাধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং রোবটের কৌশলগত দক্ষতা মহড়ায় তুলে ধরা হয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জলে, স্থলে কিংবা আকাশ পথে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে রাশিয়া। গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোতেও রাশিয়ার বিরুদ্ধে ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এমন উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া শুরু করেছে ন্যাটোভুক্ত দেশগুলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জার্মানির বন্দরনগরী হামবুর্গ বন্দরে শুরু হয়েছে রেড স্টর্ম ব্র্যাভো শিরোনামে ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত সামরিক মহড়া। দিনে এবং রাতে চলা এই মহড়ায় ছিল অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনী ও কয়েকশো সামরিক যানের ব্যবহার। এতে ড্রোন দিয়ে ড্রোন ভূপাতিত করা, জলে এবং স্থলে এবং আকাশ পথে হামলা ঠেকাতে কামানোর ব্যবহার, এছাড়া যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনী ও সমরযানের অবস্থান নিশ্চিত করতে ব্যবহার করা হয় অত্যাধুনিক রোবট। এমনকি জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করছে এমন উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ জানমালের রক্ষার মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়। সিভিল ও সেনাবাহিনীর যৌথ কার্যক্রমকে উপলক্ষ করে মহড়ায় জার্মান সেনাবাহিনীর সদস্য ছাড়াও নৌ, পুলিশ, হাসপাতাল ও দমকল বাহিনী, ব্লু লাইটের সদস্য সহ সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি সংস্থার কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করেন। মহড়ায় দেখানো হয় কিভাবে সব ধরনের মানবিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করা যায়। এই মহড়ার মূল লক্ষ্য বাল্টিক অঞ্চলে এবং নেটোর পূর্ব সীমান্তে দ্রুত সেনা মোতায়েনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও সৈন্যদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেয়া। একই সঙ্গে জার্মানি সহ পূর্ব ইউরোপে সম্ভাব্য আঞ্চলিক হুমকির জবাবে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানো। মহড়ায় 13টি নেটো সদস্য দেশ অংশগ্রহণ করেছে, যেখানে 8,000-এরও বেশি সেনা সদস্য, 1,800 সামরিক যান এবং 40টি জাহাজ অংশ নিয়েছে। মহড়ার কার্যক্রম চালানো হবে জার্মানি, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড ও বাল্টিক সাগরে। বিশ্লেষকরা বলছেন রেড স্টর্ম ব্র্যাভো শিরোনামে সামরিক মহড়া মূলত রাশিয়ার যে কোনো হুমকি মোকাবিলায় এবং পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক প্রস্তুতি শক্তিশালী করার একটি অংশ। একই সাথে মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ড্রোন ও অত্যাধুনিক রোবটের কৌশলগত ব্যবহার এবং সেনা সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। শুধু তাই নয়, ইউক্রেন ছাড়িয়ে রাশিয়ার ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং ড্রোন দেখা গেছে পোল্যান্ড, লাটভিয়া এবং ডেনমার্কের সীমানায়, যা পশ্চিমাদের জন্য সবচেয়ে বড়সড় হুমকি বলে মনে করছে সামরিক জোট ন্যাটো। তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই রেড স্টর্ম ব্র্যাভোর মতো সামরিক মহড়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখা গেল ভারত পাকিস্তান দ্বৈরথের। পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে সন্ত্রাসবাদের বিচার করেছে মোদী সরকার বলে দাবি করেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দাবি করেন। ইনশাআল্লাহ পেহেলগামের সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা। এবার সেই বাড়তে থাকা পারদের প্রভাব পড়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে। শুক্রবার জাতিসংঘের মঞ্চে দেয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক সামরিক যুদ্ধে ভারতের বিরুদ্ধে বিজয়ের দাবি করেন। বলেন, ভারত দম্ভ ভরে হামলা চালালেও ইসলামাবাদ তাদেরকে লজ্জিত করে ফিরিয়ে দিয়েছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। অধিবেশনে তিনি জানান, পাকিস্তান ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে যৌক্তিক, বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনার জন্য প্রস্তুত। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পস এফর্টস ফর পিস হেল্পড অ্যাভার্ট আ মোর থ্রেটনিং ওয়ার ইন সাউথ এশিয়া। Had it
had he not intervened timely and decisively, the consequences of a full-fledged war would have been catastrophic. এ সময় উপস্থিত ভারতীয় কূটনীতিবিদ বেতাল গাহলোট প্রতিক্রিয়া পর্বে বলেন, বিমান ঘাটির পোড়া হ্যাঙ্গার ও ধ্বংস হওয়া রানওয়ে যদি বিজয়ের চিহ্ন হয় তবে সেই জয় পাকিস্তানি ভোগ করুক। তিনি মনে করিয়ে দেন, সন্ত্রাসী হামলা ঠেকাতে নয় বরং তাদের রক্ষায় পাকিস্তানি জাতিসংঘে ভেটো দিয়েছে। শনিবার জাতিসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পেহেলগামে এপ্রিলের সন্ত্রাসী হামলায় পর্যটক হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত জনগণকে রক্ষায় সন্ত্রাসীদের বিচার করেছে। পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসের কেন্দ্রবিন্দু আখ্যা দিয়ে তিনি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। Countering terrorism is a particular priority because it synthesizes bigotry, violence, intolerance and fear. India has confronted this challenge since independence, having a neighbor that is an epicenter of global terrorism. এ সময় জয়শঙ্কর স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ বিস্তারের মাধ্যমে নিরাপত্তা পরিষদকে সংস্কারের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই প্রকাশ্য মুখোমুখি অবস্থান কেবল দুই দেশের সম্পর্ককে উত্তপ্ত করেনি, বরং জাতিসংঘের সাধারণ পরিষদকেও রূপ দিয়েছে কূটনৈতিক লড়াইয়ের মঞ্চে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে জনসমুদ্রে পরিণত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। স্থানীয় সময় শনিবারের আন্দোলনে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিত বালচিস্তান থেকে দলে দলে যোগ দেন তার সমর্থকরা। একে জাতির স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতা। বিশ্লেষকরা বলছেন, সমর্থকদের ঢল প্রমাণ করছে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত থামলেও জনপ্রিয়তা হারায়নি ইমরান। স্থানীয় সময় শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে জড়ো হন হাজারো সমর্থক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নিয়ন্ত্রণে থাকা শহরটির সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খানও। ইমরান খানের জন্য সবাই এখানে সমবেত হয়েছে। প্রত্যেকের উচিত জেলের বাইরে গিয়ে আন্দোলন করা, যতক্ষণ না পর্যন্ত পিটিআই নেতাকে মুক্তি দেয়া হয়। ইমরান খানের মুক্তির দাবিতে কড়া বার্তা দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তার সরকার প্রদেশটিতে কোনো সামরিক অভিযান সমর্থন করে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। আয়োজকদের দাবি, শুধু খাইবার পাখতুনখোয়া নয়, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিত বালতিস্তান ও আজাদ কাশ্মীর থেকেও ব্যাপক সমাগম ঘটেছে সমর্থকদের। 2018 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে তাকে অপসারণ করা হয়। 2023 সালের মে মাসে তার গ্রেফতার ঘিরে দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ, যার দায়ে পিটিআই এর উপর নেমে আসে কঠোর দমন নীতি। ইমরান খানের দাবি, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেনাবাহিনীর মদদেই পিটিআই ভাঙার চেষ্টা চলছে। এরই মধ্যে শত শত নেতাকর্মী ও পার্লামেন্ট সদস্য 2023 সালের বিক্ষোভ সংশ্লিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। 2024 সালের জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উত্থান হয় পিটিআই এর। তবে দলটির অভিযোগ, ভোট কারচুপির কারণে আরও আসন থেকে বঞ্চিত হয়েছে তারা। শেষ পর্যন্ত অন্যান্য দল মিলে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অবশ্য নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে বিজেপি নিজ দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তবে আদালতের আদেশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মোদী সরকার। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট। গত জুন মাসে পশ্চিমবঙ্গের বীরভূমের অন্তঃসত্ত্বা শ্রমিক সোনালী খাতুন সহ 6 জনকে আটক করে বাংলাদেশে পুশব্যাক করে ভারতীয় কেন্দ্রীয় সরকারের আইন প্রয়োগকারী সংস্থা। পরে ওই ঘটনায় কলকাতা হাইকোর্টে পৃথক মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবারগুলো। শুক্রবার এ বিষয়ে রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র স্পষ্ট জানিয়ে দেন, ভারতের নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্বাসিত করা আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 4 সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন।
গত কয়েক মাস ধরে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে দেশজুড়ে পুশব্যাক করার অভিযোগ করে আসছে বিরোধী দলগুলো। শুধু অভিযোগই নয়, তৃণমূল কংগ্রেস ভাষা আন্দোলন কর্মসূচি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিহারে পদযাত্রাতেও এই ইস্যু জোরালোভাবে উঠেছে। আগামী বছর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ ইতিমধ্যেই তীব্র হচ্ছে। বিজেপি চাইছে হিন্দু ভোট একত্রিত করতে, অন্যদিকে বিরোধী শিবির চাইছে সব ধর্মের মানুষের সমর্থন। এরই মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কর্মসূচিও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শারদীয় দুর্গোৎসব ঘিরে কলকাতায় ঢাকিদের মিলন মেলা। তালে তালে পূজা আয়োজকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। ৩,৫০০ মণ্ডপে এবার ঢাকে চাহিদা দ্বিগুণ। পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর ফুঁসে উঠেছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। শনিবার রাজধানী সিউলের রাস্তায় নেমে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেন প্রায় ৩০,০০০-এর বেশি পরিবেশ কর্মী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের ঠাট্টা ও বিদ্রূপের প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাইনবোর্ড ও প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার ৩০,০০০-এরও বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন বিক্ষোভকারীরা। এই বসন্তে আমরা দাবানলের মুখোমুখি হয়েছি। গ্রীষ্মের বন্যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি, যা অস্বাভাবিক জলবায়ুর লক্ষণ। এই ধরনের ক্ষতি অন্যদের তুলনায় সামাজিকভাবে দুর্বল গোষ্ঠীর উপর বেশি প্রভাব পড়ে। আমার মতে শুধু কেবল আগের সরকারি নয়, বর্তমান সরকারেরও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপে চরম ঘাটতি রয়েছে। পরিবেশগত সমস্যাগুলি সবার জানা এবং এই সমস্যাগুলোর মোকাবিলায় একমাত্র দুর্বল ব্যক্তিদেরই করতে হয়। ক্ষমতাধর ব্যক্তিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমাধানে এগিয়ে আসে না। এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের কাছ থেকে এই ধরনের অজ্ঞ মন্তব্য বেরিয়ে আসাটা স্বাভাবিক। এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎ উন্নয়ন, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত চ্যালেঞ্জের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। সফরের আগে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরে অতিবৃষ্টি ও বাঁধের পানি ছাড়ার কারণে নগর জীবন থমকে গেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে, রোববারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার পর এবার বিপর্যস্ত ভারতের হায়দ্রাবাদ। শুক্রবার ভোর থেকে একটানা বৃষ্টিতে নদী নালা খালগুলো উপচে পড়েছে। অন্যদিকে উঁচু এলাকাগুলো থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে শনিবার প্লাবিত হয় মুসি নদী তীরের আশপাশের এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাদরঘাট এলাকা। এমনকি ঐতিহ্যবাহী পর্যটন স্থল চারমিনারও পানিতে ডুবে যায়। চারমিনারের আশপাশের প্রায় ১,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কৃষির ওপর নির্ভরশীল ভারতের মানুষের জন্য বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বছরের অতিরিক্ত বর্ষণ দেশের প্রধান নদীগুলোকে ভাসিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টি হয় বন্যার। প্রাণহানির পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২০ সালের পর এমন বন্যা দেখিনি। কর্তৃপক্ষ যদি আগে সতর্ক করত তাহলে হয়তো এমন পরিস্থিতি হতো না। হায়দ্রাবাদের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও হায়দ্রাবাদ এবং তার আশপাশের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত বন্যার জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হতে হবে এবং ভবিষ্যতে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদে সরানোর ব্যবস্থা করতে হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ২ নারী নিহত হয়েছেন। হাইপোথার্মিয়ার প্রভাবে গুরুতর অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ফ্রান্সের প্রশাসন জানায়, দেশটির উত্তরাঞ্চল থেকে ৩টি রাবারের নৌকায় গাদাগাদি করে প্রায় ১০০ অভিবাসন প্রত্যাশী ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৬০ জনকে উদ্ধার করে ফরাসি কর্তৃপক্ষ।
জীবনযাত্রার মানে একটু উন্নতি আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন চোখে নিয়ে প্রতিনিয়ত বিদেশ পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। বৈধ উপায়ে কার্যসাধন না হলে বেছে নিচ্ছেন অবৈধ পথ, এমনকি নিচ্ছেন জীবনের ঝুঁকি। এভাবে ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ব্রিটেনের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় প্রাণ হারান 2 নারী। তারা দুজনেই সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। শনিবার ভোরে ফ্রান্সের পা দ্য কালে অঞ্চলের নিউফশাতেল হারদোলো উপকূলে প্রায় 100 মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন। এ সময় নৌকা ডুবির মুখোমুখি হন তারা। কর্তৃপক্ষ জানায় এর মধ্যেই অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক দম্পতি ও তাদের শিশুকে মাঝারি মাত্রার হাইপোথার্মিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে কালে উপকূলে আরেকটি যাত্রায় প্রাণ হারিয়েছিলেন অন্তত 3 জন অভিবাসন প্রত্যাশী। ফরাসি কোস্টগার্ডের তথ্য অনুযায়ী গত বছর এই চ্যানেল পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 50 জন। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ফ্রান্স নতুন 1 in 1 আউট চুক্তি চালু করেছে। চুক্তি অনুযায়ী অবৈধ পথে যাওয়া একজন অভিবাসীকে ফেরত পাঠানোর বিনিময়ে একজন বৈধ অভিবাসীকে গ্রহণ করবে ব্রিটেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এ চুক্তি মৃত্যু যাত্রা ঠেকাতে কার্যকর হচ্ছে না, বরং অবৈধ অভিবাসীদের মধ্যে বাড়ছে হতাশা। সাদিয়া তাসনিম, সময়। দেখছেন আন্তর্জাতিক সময়। শারদীয় দুর্গাপূজা ঢাক ছাড়া সম্পূর্ণ হয় না, তাই পূজার সময় বেড়ে যায় এই বাদ্যযন্ত্রটির চাহিদা। আর কলকাতায় প্রয়োজন হয় অনেক বেশি ঢাকির। এক জায়গা থেকেই যাতে পূজার আয়োজকরা ঢাক ও ঢাকিদের পেতে পারেন, তাই দেবী বধনের আগেই জমে ওঠে ঢাকিদের ব্যতিক্রমী মিলন মেলা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শরৎকালে ঢাকের শব্দই জানান দেয় মর্তে পা রেখেছেন দশভুজা দেবী দুর্গা। ঢাকের বাদ্য ছাড়া পূজার আয়োজন অসম্পূর্ণ, আর তাই বছরের এই সময়ে বেড়ে যায় ঢাকিদের চাহিদাও। প্রতি বছরের মতো এবারও কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদা স্টেশনে বসেছে ঢাকিদের মিলন মেলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশো ঢাকি একত্রিত হয়েছেন এখানে। ঢাকের তাল আর বোল তুলে পূজা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছেন নিজেদের মতো করে। আয়োজকরা বলছেন এবার ঢাকির চাহিদা এত বেশি যে আগের বছরের তুলনায় দ্বিগুণ বুকিং হয়েছে। আর বাকি কেরালা যায়, সিজনে কাজ না করি, বাকিটা অন্য কাজ করি। 10টা সময় নাগাদ নেমেছি, কিন্তু এখন অব্দি কোনো আশা ভরসা পাওয়া যাচ্ছে না। যেখানে 12-15 হাজার টাকা, সেখানে 20-22-23 যা যেমন রেট নিচ্ছে। চাষ করি, তারপর ঢাক এসে ঢাকার সময় পুজো হলে ঢাক বাজ আসে, আমরা আবার ঢাক বাজার পুজো হয়ে শেষ হলে আবার বাড়ি চলে যায়, চাষের কাজ করি। কলকাতায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় 3500 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাড়ি ছাড়াও মণ্ডপের পূজাগুলোতেও ঢাকের চাহিদা সমান থাকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। অসুখে জর্জরিত বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর ইউরোপের অন্যতম সমৃদ্ধ এই দেশটিতে 20 বছরের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্ব এখন এখানে। অর্থনৈতিক মন্দা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকটে পড়েছে দেশটির কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু রিপোর্ট। সামাজিক নিরাপত্তা ও সুবিধা এবং তুলনামূলক সহজ অভিবাসন নীতির কারণে অনেকেই পাড়ি জমান উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে। এছাড়া টানা 8 বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা তো আছেই, তবে এবার সবকিছু আড়ালে গেছে। দিনে দিনে বেকারত্ব বেড়ে চলেছে ফিনল্যান্ডে। সাম্প্রতিক সময়ে যারা ফিনল্যান্ডে এসেছেন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা। স্ট্যাটিস্টিক্স ফিনল্যান্ডের সবশেষ তথ্য চমকে দেবে যে কাউকেই। 56.5 লাখ মানুষের দেশটিতে বর্তমানে 2,67,000 মানুষ বেকার। এক বছরে বেকার বেড়েছে প্রায় 23,000।
বেকারত্বের হার দাঁড়িয়েছে 10%, যা গত 20 বছরে সর্বোচ্চ। আগস্টে রেকর্ড করা মাসিক হার ছিল 9.3%, তবে দীর্ঘমেয়াদী প্রবণতা অনুযায়ী হার 10%। 20 থেকে 64 বছর বয়সীদের মধ্যে কর্মসংস্থানের হার কমে দাঁড়ায় 76.2%। অর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোজোনে ফিনল্যান্ডের চেয়ে খারাপ অবস্থা কেবল স্পেনে, যেখানে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার 10.29%। আমরা যারা হাইলি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি মনে করি যে এদিকে আসলে খুবই বাজে পরিস্থিতি আর কি। ইউক্রেন ওয়ার শুরু হলো, তো এরপর থেকে ফিনল্যান্ডের জব সিচুয়েশন আসলে ক্রমেই ডিগ্রেডিং সিচুয়েশনে। ফিনল্যান্ডের অর্থনীতি একের পর এক ধাক্কা সামলাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায় ফিনল্যান্ডের। এছাড়া জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে। 2023 সালে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল 0.9%। 2024 সালে অল্প বাড়লেও চলতি বছরে প্রবৃদ্ধি হবে কেবল 1%। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এবছর বাজেট ঘাটতি জিডিপির 4.3% পৌঁছাবে, যা ইইউর সর্বোচ্চ সীমা 3%-এর চেয়েও অনেক বেশি। একই সঙ্গে বেড়ে দাঁড়াবে ঋণের হার। এরই মধ্যে দেশটির 3 দলীয় ডানপন্থী জোট সরকার মিতব্যয়ী নীতির পদক্ষেপ নিয়েছে, যেখানে সরকারি খরচ কমানো এবং ব্যয় সংকোচনকে প্রাধান্য দেওয়া হয়েছে। কমানো হবে সোশ্যাল বেনিফিটও। 20 বছরের বেকারত্বের যে রেকর্ড স্পর্শ করেছে ফিনল্যান্ড, তা কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে এখানকার রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। হিমালয় আরোহণের ইতিহাসে নতুন মাইল ফলক স্পর্শ করলেন পোল্যান্ডের নাগরিক আন্দ্রে বার্গিয়াল। কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়া থেকে নামলেন স্কি করে। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথমবারের মতো অক্সিজেন সিলিন্ডার ছাড়া সম্পূর্ণ স্কি করে হিমালয় থেকে নামার রেকর্ড গড়লেন 37 বছর বয়সী এই পর্বতারোহী। হিমালয়ের চূড়ায় যেখানে শ্বাস নেয়াই দায়, সেখান থেকে কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্কি করে নামলেন আন্দ্রে বার্গিয়েল। নাম লেখালেন ইতিহাসের পাতায়। স্থানীয় সময় সোমবার সকালেই 8,849 মিটার উচ্চতায় পৌঁছান 37 বছর বয়সী পোল্যান্ডের নাগরিক বার্গিয়েল। পরে বিশেষ স্কি বুট বেঁধে খাড়া বরফ ঢাল বেয়ে নামতে শুরু করেন তিনি। প্রথম দিন রাত পর্যন্ত দক্ষিণ কোল পেরিয়ে ক্যাম্প 2-তে পৌঁছে রাত যাপন করেন। পরদিন আবারও স্কি করে নামতে শুরু করেন তিনি। তীব্র তুষারপাতের কারণে 16 ঘন্টা তাকে কাটাতে হয়েছে ডেথ জোনে, যেখানে বাতাসের অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কম থাকে। পরে বিশ্বের অত্যন্ত বিপজ্জনক খুম্বু আইসফল পেরিয়ে অবশেষে নিরাপদে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। নিশ্চয়ই শীর্ষে থাকা অবস্থাটা ছিল কঠিন মুহূর্ত, কারণ সময় ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা ছিল, আর সময়ও বেশি ছিল না। আমার মনে হচ্ছিল হয়তো পরের বার আর এটি সম্ভব হবে না, আর এই সময়সীমাটা তুলনামূলকভাবে দেরিতেই নির্ধারিত হয়েছিল। এর আগে 2018 সালে বার্গিয়েল কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্কি করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত K2 থেকে। এভারেস্টে স্কি অবতরণের ইতিহাস নতুন নয়। এর আগে 2000 সালে স্লোভেনিয়ার দাভোরিন কার্নিকারও স্কি করে সর্বোচ্চ চূড়া থেকে নামেন, তবে তিনি কৃত্রিম অক্সিজেনের সহায়তা নিয়েছিলেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে প্রায় 100 বিশ্ব নেতার সাক্ষাৎ। নির্বাচনের সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রবাসীদের অনুষ্ঠানে দেশ পুনর্গঠনে অংশ নিতে বাংলাদেশিদের আহ্বান। ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের জনসভায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে নারী শিশু সহ 39 জনের প্রাণহানি, আহত প্রায় অর্ধশত। শোক জানালেন অভিনেতা। এবং বিশ্বজুড়ে নিন্দার অপমানের পরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন, একদিনে নিহত আরও 91। মধ্য ও দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের ভিড়, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ কাজল। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।